ওকে, আমরা বেসিক্যালি থেভেনিনটা করেছিলাম। থেভেনিনের একটা রুলস আছে, এই যে থেভেনিনসের রুলস হচ্ছে এগুলা, এই যে, তাই না? এখানে একটা রুলস দেওয়া আছে, এই যে দেখেন স্টেপ বাই স্টেপ, প্রিলিমিনারি 1 2 3 4, এই যে 5টা রুল। এই রুল দিয়ে আমরা থেভেনিন এভাবে কনভার্ট করতে পারি। আমরা এরকম সেম ভাবে নর্টনের জন্য করতে পারি। নর্টন, নর্টন কোথায় আছে আমরা যাই একটু। এই যে নর্টন, নর্টনের জন্য এরকম আমাদের 5টা রুলস আছে, এই যে 1 2 3 4 5, ঠিক আছে? সো এখানে যেটা করতে হবে, আমরা থেভেনিনে কি করছিলাম, আমরা থেভেনিনে আমরা ফার্স্টে RTH বের করছিলাম, এখানে আমরা RN বের করব, ওই যে নর্টন। আর ওখানে আমরা ETH বের করছিলাম, এখানে আমরা IN বের করব। IN মানে হচ্ছে কারেন্ট সোর্স, ওটা ছিল ভোল্টেজ সোর্স, এখন হচ্ছে কারেন্ট সোর্স। সো আমরা ওই পদ্ধতিতে যাব না, ঠিক আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন তো এখানে, এই যে এটা হচ্ছে থেভেনিনের সার্কিট, এটা হচ্ছে নর্টনের সার্কিট। দেখেন তো জিনিসটা একই লাগতেছে না? শুধুমাত্র পরিচিত লাগতেছে না জিনিসটা? কোথাও দেখছেন মনে হয়, তাই না? কে বলতে পারবেন কোথায় দেখছেন এটা? পরিচিত মনে হচ্ছে কিনা বলেন। এটা তো থেভেনিনের রূপমী। থেভেনিন না, আপনারা আরো একটা টপিক পড়ছিলেন থেভেনিনের ঠিক আগ দিয়ে। আমি একটা ভিডিও দিছিলাম, মনে আছে? এখানে দেখেন তো কি করা হয়েছে, কিছু করা হয়নি। রেজিস্ট্যান্সকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে প্যারালাল করে দেওয়া হয়েছে, আর ভোল্টেজ সোর্সের পরিবর্তে একটা কারেন্ট সোর্স দেওয়া হয়েছে, তাই না? জি স্যার, জি স্যার। বলেন তো এটা কি ছিল? স্যার এটা ছিল স্যার ওই যে আমাদের স্যার মানে ডিসি সার্কিটের ক্ষেত্রে স্যার ওই যে ভোল্টেজ সোর্সটা থাকলে স্যার এটার যে সোর্স কনভার্সন স্যার। হ্যাঁ, সোর্স কনভার্সন মনে পড়ছে, সোর্স কনভার্সন। জি স্যার। তো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে আমরা কারেন্ট সোর্সে কিভাবে কনভার্ট করব? এই যে এই ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব, দেখেন এই যে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলাম, দেখছেন, খেয়াল করছেন? জি স্যার। ভাগ করলাম, ভাগ করে এখানকার যে রেজিস্ট্যান্স ওইটাই ওখানে বসে পড়বে, এই দেখেন বসে পড়ছে, ইকুয়াল। তাহলে আমরা যদি থেভেনিন করে ওইটাকে যদি নর্টনে কনভার্ট করি, কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে আমাদের আলাদা করে নর্টন পড়ার কিন্তু কোনো দরকার নাই। আমরা থেভেনিনটাই ভালো মতো শিখবো, ওইটাকে আমরা করে কি করব, নর্টনে কি করব, কনভার্ট করব। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে এই সার্কিটটা দিয়ে বলি, কোনটা কোনটা কোনটা, এই সার্কিটটা দিয়ে যদি বলি এই এটা নর্টন বের করে দেন, কি করবেন? ইজি কাজ, কি করবেন আপনারা? থেভেনিন করবেন। কিভাবে থেভেনিন করবেন আচ্ছা আমি দেখাচ্ছি। আমি একটা হোয়াইট বোর্ড না, আমি একটা নরমাল একটা বোর্ড নেই এখানে, সাদা। এই যে খেয়াল করে দেখেন, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমি বলছিলাম আমাদের যে ভোল্টেজ সোর্স থাকবে সেটা কি হবে, শর্ট হয়ে যাবে, তাই না? এবং আমাদের লোডটা কি করে ফেলবো, আমরা গায়েব করে ফেলবো, সরাই ফেলবো। তো কিভাবে সরাবো? এই যে মনে করেন ওপেন করে ফেললাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের RTH কত আছে সেটা বের করতে হবে। এখন RTH বের করতে হলে আমাদেরকে দেখতে হবে উল্টা সাইড থেকে। খেয়াল করে দেখেন তো এখানে আমার RTH কি, এখানে আমার দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই আর, দুইটা কি সিরিজ না প্যারালাল? সিরিজ আছে। খেয়াল করে দেখেন, এই রেজিস্ট্যান্সের এক মাথা এখানে, এই রেজিস্ট্যান্সেরও এই মাথা এখানে, এই রেজিস্ট্যান্সের এই মাথা এই দিকে, তাই না? এই রেজিস্ট্যান্সেরও এই মাথা এই দিকে। তো এরা কি সিরিজ না প্যারালাল? প্যারালাল। ঠিক আছে, আপনি যেভাবে হিসাব করবেন সেটা হচ্ছে যে এই এ এর সাপেক্ষে বি এর সাপেক্ষে আপনার রেজিস্ট্যান্স গুলো কি অবস্থায় আছে, বুঝতে পারছি? আচ্ছা, সো এটা হচ্ছে প্যারালাল। সো আমি এখানে বলতে পারি না যে 3 প্যারালাল 6, এটা মনে হয় 2 আসবে, 2 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে RTH। আর আমার ETH কত? ETH হবে আমাদের, সরি, ETH হবে আমাদের এই দুই প্রান্তে, আমাদের ভোল্টেজ কত সেটা। আমি একটা মাল্টিমিটার নিব, মাল্টিমিটারের রেড পিনটা এখানে ধরবো আর ব্ল্যাক পিনটা এখানে ধরবো, দেখবো আমাদের ভোল্টেজ কত আসে। খেয়াল করে দেখেন তো এখানে যা ভোল্টেজ পাবো এই রেজিস্টরের মধ্যে আমি একই ভোল্টেজ পাবো না? জি স্যার। কারণ এই যে দেখেন, এই যে রেজিস্টরের এই মাথা এখানে, এই মাথা এখানে, তাহলে আমি বলতে পারি যে এই রেজিস্টরের ভোল্টেজটাই আমার ETH। জি স্যার। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন এই রেজিস্টরের ভোল্টেজ কত পাবেন আপনি,
এই রেজিস্টরের ভোল্টেজটা আমার কিভাবে পাওয়া যাবে বলেন তো? এই যে যে 9 ভোল্ট, এই 9 ভোল্টটা আমার এখানে এখানে 3 ভোল্টে 3 ওহমে ভাগ হবে আর 6 ওহমে ভাগ হবে না জি ভোল্টেজ ডিভাইডার দিয়ে? জি ওই যে কেভিএল পড়ছেন না, কেভিএল, এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে আপনার কি আসবে? 9 সোর্স, তাই না, মাইনাস এই যে এই ভোল্ট, এই রেজিস্ট্যান্স, তাই না, এটা নাম দিলাম আমি V1। আর এটা কি? এই 6, তাই না, 6 এর মধ্যে যে ভোল্টেজটা, এটা নাম দিলাম আমি V2, ইকুয়াল টু কি হবে? 0। জি ঠিক আছে? সো এখানে এই V1 আর V2 এই দুইটা ভোল্টেজ কিভাবে বের করা যেতে পারে? এটা দুইটা উপায়ে বের করা যেতে পারে। V1 আর V2 মানে হচ্ছে যে এই রেজিস্টরের ভোল্টেজটা আর এই রেজিস্টরের ভোল্টেজটা আপনি কিভাবে বের করবেন? দুইটা উপায়ে বের করা যেতে পারে এখানে। সেটা কি কি? একটা হচ্ছে কারেন্ট বের করেন, রেজিস্ট্যান্স দিয়ে গুণ দেন। বুঝতে পারছি? ক্লিয়ার? দেখেন এই স্যার দিকে আরেকবার যদি একটু বলতেন স্যার। এইদিকে যে কারেন্ট প্রবাহ হইতেছে, কারেন্ট কি আর অন্য কোথাও যাচ্ছে? না স্যার। কারেন্ট কি আর অন্য কোথাও ভাগ হচ্ছে? এদিকে তো যাবে না, কারণ এদিকে তো ওপেন, ওপেন না? জি স্যার। আচ্ছা, তো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই যে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা দুই ভাগে ভাগ হবে, এই যে এদিকে একটা, এদিকে একটা। এখন এইখানে কত ভোল্টেজ আপনি পাবেন, এইখানে কত ভোল্টেজ আপনি পাবেন, এটা বের করার উপায় কি কি? একটা উপায় হচ্ছে আপনি যদি এই কারেন্টের ভ্যালুটা জানেন তাহলে আপনি এই রেজিস্টরের সাথে গুণ দিতে পারবেন। বুঝতে পারছি? এই যে I ইন্টু আর, তাই না? জি স্যার। তাহলে আপনি যে I ইন্টু R2 আসলে, তাহলে আপনি এখানকার ভোল্টেজ কত সেটা বের করে ফেলতে পারবেন। আরেকটা উপায় হচ্ছে ভোল্টেজ ডিভাইডার। শিখছিলেন না ভোল্টেজ ডিভাইডার? জি স্যার। সেটা কি? যদি আপনার দুইটা রেজিস্টর সিরিজে থাকে, তাদের মধ্যে যদি কোনো ভোল্টেজ ভাগ হয়, সেই ভোল্টেজ ভাগ হওয়ার একটা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা। ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডার, এখানে 3 আর এখানে 6, কত 3 প্লাস 6, তাই না? জি স্যার। এই 3 প্লাস 6 দুইজনে মিলে কত ভোল্টেজ নিবে? ভাগ করে নিবে কত ভোল্ট? 9 ভোল্ট। 9 ভোল্ট। তাহলে এক কত নিবে? 9 বাই 3 প্লাস 6, তাহলে 6 কত নিবে? এই যে ভোল্টেজ ডিভাইডার রুল কিন্তু আসলে একটা ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম পড়ছেন না ছোটবেলায়? জি স্যার। খেয়াল করছেন এটা কি করছি আমি এখানে? এই যে 3 প্লাস 6 ভোল্ট নিবে হচ্ছে 9 ভোল্ট নিবে। তাহলে 1 কত নিবে? ওইটা ডিভাইডেড বাই ওইটা। তাহলে 6 কত নিবে? 6 আবার উপরে গুণ হবে, তাই না? জি স্যার। সো এটাই তো ভোল্টেজ ডিভাইডার। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে আমাদের এখানে হচ্ছে E ইনটু 6 মানে কি? 6 মানে R2 R2। জি স্যার। ডিভাইডেড বাই 3 মানে কি? R1। ফর্মুলা পাওয়া গেছে, ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা। যেই রেজিস্টরের ভোল্টেজ বের করব সেটা উপরে, যত ভোল্টেজ ভাগ হবে সেটা উপরে, আর টোটাল রেজিস্ট্যান্সটা নিচে যোগ হবে। তো এটা হচ্ছে 9 ভোল্ট ইনটু 6 ওহম, 3 ওহম প্লাস 6 ওহম। বুঝতে পারছেন? জি স্যার। এখানে কাটাকাটি যাবে, কি কাটাকাটি যাবে? এখানে ওহম ওহম কাটাকাটি যাবে, এখানে 3 প্লাস 6 মিলে হয়ে যাবে 9, এই 9 9 কাটাকাটি যাবে, থাকবে কি দেখেন তো? থাকবে হচ্ছে এই 6 আর এই V। তার মানে কি 6 ভোল্ট। বুঝতে পারছি? জি আচ্ছা, এটা দরকার নেই। তাহলে এখন আমাদের ETH আর RTH বের হয়ে গেল না? তাহলে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এইটা। বুঝতে পারছি? এটা হচ্ছে RTH আর এটা কি? ETH প্লাস এইদিকে মাইনাস এদিকে। কেন? কারণ হচ্ছে আমাদের ভোল্টেজটা বেড়েছে প্লাস, তাই পজিটিভ বেড়েছে, এই জন্য প্লাস উপরে হবে। আচ্ছা, আর এখানে কি হবে? এই পয়েন্টটা হচ্ছে আমাদের A, আর এই পয়েন্টটা কি আমাদের বি B। এই A B এর মাঝখানে কি ছিল? এ বি প্লাস আর এল আর এল তো আমরা RL টা এখানে লিখে দিব। এখন এটা তো আমাদের থেভেনিন বের হইছে, আমাদের তো নর্টন বের হয় না, আমাদের তো নর্টন দরকার। তো আমরা কি করব?
কনভার্ট করব স্যার। কিভাবে কনভার্ট করব আপনারা জানেন অলরেডি, সোর্স কনভার্সন। তো আমরা যেটা করব জি সেটা স্যার। হচ্ছে যে আমরা জানি আমাদের সার্কিটটা কেমন হবে। আমাদের সার্কিটটা হবে এরকম। এইদিকে হবে অ্যারো, কেন আমাদের প্লাস উপরে তাই। আচ্ছা, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই পয়েন্ট আমাদের বি পয়েন্ট, তাদের মাঝখানে কি ছিল? আরএল। আরএল। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি সার্কিট। এখানে এটা হচ্ছে আমাদের আইএন মানে কারেন্ট সোর্স, আর এটা হচ্ছে আমাদের আরএন মানে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের আরএল, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ভ্যালু কি কি হবে? এই যে ইটিএইচ ভ্যালুটা কত ছিল? 6 ভোল্ট না? জি স্যার। আর এই আরটিএইচ কত ছিল? 2 ভোল্ট। 2 ওহম। সো এখন যেটা হবে এই আরএন ইকুয়াল টু কি হবে? এই 2 ওহমই হবে। তাই তো সোর্স কনভার্সন। জি আমি স্যার। বলতে পারি এটা 2 ওহম। আর আইএনটা কি হবে? এই যে সোর্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ইটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ। আরটিএইচ মানে 6 ভোল্ট ডিভাইডেড বাই 2 ওহম। ঠিক আছে? ইকুয়াল টু কত? 3 অ্যাম্পিয়ার। তো এটা হয়ে যাবে 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? সো এটা হচ্ছে এই এই পর্যন্ত আপনারা করছেন হচ্ছে সেটা কি? এই পর্যন্ত করছেন হচ্ছে আপনারা থেভেনিনে। আর এটার পরে এই পার্টটা করবেন সেটা হচ্ছে কি? সে নর্টনে। বুঝতে পারছি? এক্সট্রা এই পার্টটা করবেন। তাহলে আপনাকে আলাদা করে নর্টন শেখা লাগবে না, শুধু এইটুকু করলেই হবে। ক্লিয়ার? মানে স্যার আমার প্রথমে স্যার থেভেনিনে এটা বের করে স্যার তারপরে শুধু সোর্স কনভার্সন করে নর্টন নিয়ে যাব স্যার, এটাই? হ্যাঁ, এইটাই। আপনি চাইলে নর্টন আলাদাভাবে শিখতে পারেন। আপনি যদি মনে করেন যে স্যার নর্টন আমাকে আলাদা করে শিখান, আমি আপনাকে আলাদা করে শিখাবো, কোনো সমস্যা নাই। বাট সেটা আপনি আমাকে পার্সোনালি বলবেন, ঠিক আছে? আমি আপনাকে শিখাই দিব। স্যার তারপর স্যার আমাদের একটু বেসিক মানে একটু হ্যাঁ, বেসিকটা। জিনিসটা। হ্যাঁ, নর্টন মানে হচ্ছে কি আপনাকে যেটা করতে হবে, আমি এটা বন্ধ করে দিলাম। ক্লিয়ার? এখানে চলে আসি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা দেখতে হবে যে এখানে কত রেজিস্ট্যান্স আছে। আপনি যদি এই লোডটাকে খুলে ফেলেন, লোডটাকে খুলে ফেলবেন এবং হচ্ছে এটা কি করবেন? এটাকে কি শর্ট করবেন? করব। শর্ট করে দিবেন। তখন আপনার এখানে যা রেজিস্ট্যান্স পাবেন ওইটাই হচ্ছে আপনার আরএন। এটা কিন্তু আমাদের আরটিএইচও, আমাদের থেভেনিনও কিন্তু এই একই ভাবে আমরা করছি, তাই না? জি স্যার। আচ্ছা, এটা কোনো পার্থক্য নাই, এটাই সেম। কিন্তু আমাদের এখন বের করতে হবে আইএন। আইএন আমরা কি বের করব? আইএন আমাদেরকে বের করতে হবে আমাদের এইখানে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা। সরি, এখান দিয়ে দাঁড়ান, বুঝতে পারছি? এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা। এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা কি না, কি বলছে? টু ক্যালকুলেট দ্য আইএন। ওকে, আচ্ছা, এটা শর্ট করে দিতে হবে, সরি। হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন, সেটা হচ্ছে যে আমাদের আইএন বের করতে হবে। আমাদের আরএন বের করা আপনারা শিখে গেছেন, তাই না? আরএন বের করা শিখে গেছেন না? আরএন বের করতে হলে কি করতে হবে? ফার্স্ট এটাকে ওপেন করে দিবেন। জি। ওপেন করে দিয়ে এইটাকে শর্ট করে দিবেন। বুঝতে পারছি? এটাকে কি করবেন? শর্ট করে দিবেন। ক্লিয়ার? মানে আর এই ভোল্টেজ সোর্সটা নাই। এবার যেটা করবেন সেটা হচ্ছে যে এই দিক থেকে মেপে দেখবেন, মানে আপনার এখানে যদি মেপে দেখেন আমরা আরটিএইচ মানে আরটিএইচ অথবা আরএন কত, তাহলে দেখবেন এই যে রেজিস্ট্যান্সটা আছে আর এই যে রেজিস্ট্যান্সটা আছে এরা কিন্তু প্যারালাল। তো সেই হিসেবে আমি বলতে পারি আমার আরএন মানে কি কত? আরএন হচ্ছে 3 প্যারালাল 6। 6। এটা আমাদের একটু আগে যা ছিল তাই, এরকম 2 ওহম। এটা কোনো পরিবর্তন নাই। পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে আমাদের কিসে? পরিবর্তন কিসে হবে? আমাদের আইএন এ। আইএনটা কি? আইএনটা হচ্ছে যদি কোনো কারণে আমি এই রেজিস্ট্যান্সটাকে, আমরা কিন্তু এর আগে থেভেনিনের সময় এটাকে ওপেনই রাখছি, এটাকে কিন্তু আমরা কিন্তু আর ক্লোজ করি নাই। করছি কি? ক্লোজ করি নাই। এবার যেটা করতে হবে আমাদেরকে এটাকে শর্ট করে দিতে হবে। কি করতে হবে? শর্ট করে দিতে। শর্ট মানে কি? একশো করে দাও। এটাকে শর্ট করে দিব, যা থাকবে থাকবে, এটা শর্ট করে দিব। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে এইখানে কত কারেন্ট যাচ্ছে।
এর আগে আমরা কি বের করছি, এখানে আমাদের কত ভোল্টেজ ছিল তাই বের করছি না আমরা। জি জি স্যার। এখন আমরা দেখবো এখানে কত কারেন্ট যাচ্ছে সেটা। তো এটা বের করার জন্য উপায় কি, খেয়াল করে দেখেন। অ্যাম্পিয়ার মিটার। আপনার এখান থেকে যে কারেন্টটা বের হবে, কারেন্টটা কি এদিক দিয়ে আর যাবে, না পুরো কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে? না স্যার এদিক দিয়ে দুই যাবে দিকে স্যার। যাচ্ছে। শিওর এদিক দিয়ে যাবে? দেখেন এদিকে কিন্তু একটা শর্ট রাস্তা আছে না? ও স্যার হ্যাঁ ঠিক আছে স্যার। শর্ট রাস্তা থাকলে এখানে কারেন্ট যাবে? না যাবে স্যার। কি যাবে না? তার মানে না এই স্যার। রেজিস্ট্যান্সটা কোনো অস্তিত্বই নাই। তাহলে আমি জি বলতে স্যার। পারি যে আমাদের আসলে কারেন্ট কত হবে এখন? মনে করেন এটা কোনো অস্তিত্ব নাই, তাহলে রেজিস্ট্যান্স আছে কয়টা আপনার এই পুরো সার্কিটের মধ্যে? একটা আছে। কোনটা? 3 স্যার শুধু। 3। সরি তাহলে আপনার 3টা। কারেন্ট কত হবে বলেন? কারেন্ট হবে স্যার কারেন্টের ফর্মুলা কি? কারেন্টের ফর্মুলা স্যার 9 ভোল্টই থাকবে স্যার। না, কারেন্টের ফর্মুলা কি? ভি বাই আর, তাহলে থাকতে V হবে by 3 R। 3 না 3 থাকবে, 3 হবে। 3 থাকবে, 3 অ্যাম্পিয়ার থাকবে, তাই না? জি স্যার, আই ইকুয়াল টু ভি বাই আর, হ্যাঁ, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স ভাগ 9 যাবে। ভোল্ট ডিভাইড বাই 3 ওহম। তো এই যে 3 ভোল্ট, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। সো আমাদের কিন্তু একটু আগে 3 ভোল্ট 3 অ্যাম্পিয়ার আসছিল না? জি স্যার তো এখন বলেন তো আমি কেন নর্টনটাকে অ্যাভয়েড করি সব সময়? স্যার ভেজাল। না ভেজাল না, ভেজাল না, ভেজালটা হচ্ছে কারেন্ট বের করা থেকে ভোল্টেজ বের করা সহজ। জি স্যার। কারেন্ট বের করা থেকে ভোল্টেজ বের করাটা একটু সহজ। বুঝতে পারছেন না পারেন নাই? বুঝছি। কারেন্ট বের করা থেকে ভোল্টেজ বের করাটা অল্প একটু সহজ, এই কারণে থেভেনিনটা ইজি বেশি। এই জন্য আমি আপনাদেরকে বুদ্ধি দিব যে আপনারা সবসময় থেভেনিন করবেন, তারপরে কি ওটাকে নর্টনে কনভার্ট করবেন। আর যদি যারা শিখতেছেন তারা শিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখান থেকে চলে যাই। এরপরে আমাদের আছে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আমরা এই থিওরেমটা হালকা একটু দেখি। সেটা হচ্ছে দেখেন, what load should be applied to a system to ensure that the load is receiving the maximum power from the system। তার মানে আমাদের কত লোড আমাদের অ্যাপ্লাই করতে হবে যাতে সিস্টেম থেকে আমাদের লোডটা ম্যাক্সিমাম পাওয়ার পায়। মানে এর থেকে বেশি পাওয়ার আর এই লোডের পক্ষে পাওয়া সম্ভব না। এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। Conversely, for a particular load, what condition should be imposed on the source to ensure that it will deliver the maximum power available? তার মানে হচ্ছে আমাদের একটা সোর্সের জন্য আমাদের আমাদের সোর্সটাকে কিভাবে চেঞ্জ করতে হবে যাতে সেটা ম্যাক্সিমাম পাওয়ার পায়। আমরা একটু পরে আসতেছি। এখানে দেখেন, যদি আমরা এই সার্কিটটাকে কল্পনা করি, ডিফাইনিং দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার টু ইউজিং থেভেনিন সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা চিন্তা করি যে এইখানে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো, মানে আমাদের লোডের মধ্যে আমরা ম্যাক্সিমাম পাওয়ার নিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে দেখেন তো, PL ম্যাক্স, ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম, তাই না? ম্যাক্সিমাম পাওয়ার is equal to E square divided by 4 RTH, divided by 4 RTH। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার। তো এখন আরেকটু নিচে আসি। কোথায় সেই ফর্মুলাটা? হাফ আছে, একটা হাফের ফর্মুলা আছে। আচ্ছা আমরা এখান থেকে দেখি আসলে ঘটনাটা এখানে কি বলতে যাচ্ছে। ঘটনাটা বলতে যাচ্ছে এই গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে RL মানে লোড রেজিস্ট্যান্স আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, তার মধ্যে একটা রিলেশনশিপ দেখানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি এখানে একটা রিলেশনশিপ দেখানো হয়েছে RTH আর হচ্ছে PL এর মাঝখানে। যখন আপনার RL এর মান অনেক কম তখন আপনার পাওয়ার অনেক কম। যত RL বাড়বে তত তার পাওয়ার বাড়বে। কেন? কারণটা হচ্ছে এইটা, এই দেখেন এদিকে হচ্ছে আপনার RTH আছে, এখানে আপনার RL আছে, এখানে আপনার ETH আছে। এখন এখানে পাওয়ার কত হবে, মানে এই PL মানে কি? PL মানে লোড পাওয়ার, মানে এখানকার পাওয়ার, এটা RL। এখানে পাওয়ার কত হবে? এখানকার পাওয়ারটা নির্ভর করে কিসের উপর? কোন ফর্মুলা? V into I, তাই না? জি পাওয়ার স্যার। ইকুয়াল টু VI অথবা I স্কয়ার R। একই ফর্মুলা কিন্তু এরা কিন্তু একই ফর্মুলা, VI বা I স্কয়ার R।
এখন এই আই স্কোয়ার আর এটা কোন আর? এটা হচ্ছে এই আর এল, যে যার পাওয়ার বের করবো তার পিএল ইজ ইকুয়াল টু আই স্কোয়ার এল। ক্লিয়ার? এখন এই আই এর ভ্যালু, আই এর জায়গায় কি লেখা আছে দেখেন খেয়াল করে, এই রেজিস্ট্যান্সের মান যত কম হবে আমার এই আই এর ভ্যালু তত বেশি হবে না? জি স্যার। আচ্ছা, তখন যেটা হবে তখন হচ্ছে আপনার মনে করেন যে আপনার এই, আচ্ছা আমি এখানে ভ্যালু দেই, এখানে ভ্যালু দিলে বুঝতে পারবেন। মনে করেন যে আমি এখানে ভোল্টেজ দিলাম 10 ভোল্ট, এখানে যে ইয়েটা আছে নাকি রেজিস্ট্যান্স আছে এটা মনে করেন যে আপনার 5 ওহম, এটা মনে করেন 0। যদি 0 হয় তাহলে পাওয়ার কত এখানে? আই স্কয়ার আর এই হিসেবে আই স্কয়ার ইনটু 0, তার মানে কি হবে? 0 হবে। তার মানে মিনিমাম পাওয়ার এখানে এই আর এর ভ্যালু যত বাড়বে আস্তে 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 আপনার এই পাওয়ারটা বাড়তে থাকবে না? এটার ভ্যালু 1 হলে পাওয়ার বাড়বে, 2 হলে পাওয়ার বাড়বে, 3 হলে পাওয়ার বাড়বে, বাড়বে না? আস্তে আস্তে বাড়বে না? জি স্যার। কিন্তু একটা সময় আসে এই রেজিস্ট্যান্সটাকে আমি অনেক বাড়াই ফেললে আমার কারেন্টের পরিমাণ কমতে থাকবে। বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা একটা এক্সাম্পল দিই, আপনারা বুঝতে পারেন না, বুঝতে পারছি। এক্সাম্পল দিই, দেখেন একটা হোয়াইট বোর্ডে যাই আমি। আচ্ছা আপনার ভোল্টেজ মানে ই হচ্ছে মনে করেন 100 ভোল্ট। কত ভোল্ট? 100 ভোল্ট। 100 ভোল্ট। আপনার আর লোড না, এটা আরটিএইচ, এটা মনে করেন যে 10 ওহম। আপনার আরএল মনে করেন আপনি 0 থেকে শুরু করে আপনি কত পর্যন্ত যাবেন? 0 থেকে শুরু করে মনে করেন আপনি যদি 20 হয়, 0 থেকে 90 পর্যন্ত যান। 0 থেকে কত পর্যন্ত যাবেন? 90 পর্যন্ত যান, আরো বেশি যেতে পারেন, সমস্যা নাই। তো এখন খেয়াল করে দেখেন আপনার আই এর ভ্যালু কি? আই এর ভ্যালু কিন্তু ই ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স মানে আর প্লাস আরএল, দুইটাই কিন্তু, দুইটাই না? আর দুজন তো সিরিজে ছিল না? এই যে আর, এই যে আরএল, এই যে ব্যাটারি, তারা তো সিরিজে ছিল না? জি স্যার। তারা যোগ হবে। তো এখন যদি আরএল এর ভ্যালু 0 হয়, যদি আরএল এর ভ্যালু 0 হয়, আমি বসাই এখানে ভ্যালুটা, ই এর ভ্যালু 100, আর এর ভ্যালু হচ্ছে 10 আর আরএল এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ভ্যালুটা কত আসে? 10 এম্পিয়ার না? জি স্যার। তাহলে আপনার পাওয়ারের ইকুয়েশন কত আসে? আই স্কয়ার আরএল, তাই না? আই স্কয়ার মানে কি? 10 স্কয়ার। 10 আরএল এর ভ্যালু কত? 0। 90 না না 0 স্যার। 0 থেকে শুরু 0 করছি তো। তাহলে ভ্যালুটা কত আসে? 0। তাহলে আমরা যে গ্রাফটা দেখি 0 এর জন্য 0, তাই না? ভুল কালার ইউজ করছি। এদিকে হচ্ছে আরএল, এদিকে হচ্ছে পিএল। 0 এর জন্য কত? 0 এর জন্য মনে করেন 0। আচ্ছা এবার আমরা ভ্যালুটা 10 করি। যদি আমি এখানে 10 করি, 10 10 20 হয়। 20 ডিভাইডেড বাই 100 কত হয়? না 100 ডিভাইড বাই 20 কত হয়? 5 স্যার। 5। দেখলাম 5। আর এখানে লিখবো 5 স্কয়ার। আর এখানে লিখবো কত? 5। 5 না সরি, এখানে লিখবো 10। এটা হচ্ছে 5 স্কয়ার। আই এর ভ্যালু হচ্ছে 5। আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আর লেভেল 0 স্যার। চলে 10 তো স্যার। একটু ওয়েট করেন আপনারা।
ওকে, তারপরে আমরা যদি এখানে 10 বসাই কত আসে आंसरটা? 25 * 10 কত হয়? 25 250 250। আমরা 250 মনে করি, এখানে 250। তারপরে আমরা যদি এই ভ্যালুটা আরো বাড়াই, মনে করি এখানে 20 করি, তাহলে এখানে কত হয়? 100 / 30 কত হয়? 3.33। 3.33 দিলাম এখানে, আর এখানে দিলাম কত? 20। এখানে তো কত আসে ভ্যালুটা? 3.33 * 3.33 * 20, ভ্যালুটা আসে 221। কত আসে? 221। দেখেন 250 এর চেয়ে কম না? জি এই যে কমে গেছে। এবার যদি ভ্যালুটা এখানে আমরা 40 করি, দেখেন 10 + 40 কত হয় ভ্যালুটা? 100 / 50 কত হয়? 2 আসে না? এখানে আমরা 2 বসালাম, 2 স্কয়ার বসালাম, আর বসালাম এখানে 40। 2 স্কয়ার মানে কি? 8 না, 2 স্কয়ার মানে 4। 4 * 40 কত হয়? 160 না? দেখেন আরো কমে গেল না? জি তো এক সময় এটা কমে কমে 0 হয়ে আসবে। তো এই যে এরকম একটা কার্ভ কি পাওয়া গেল? জি একবার উপরে উঠে পরে কি হলো? পরে নামা শুরু করলো। তো এই যে এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এখন আপনি খেয়াল করে দেখেন, যদি কার্ভটা এরকম হয়, একটা সময় থাকবে না যেখানে আমার পাওয়ার ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম মানে কি? সর্বোচ্চ পাওয়ার। সর্বোচ্চ পাওয়ার। যার থেকে বেশি উপরে আর ওঠা সম্ভব না এই সার্কিটের জন্য। জি স্যার। ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টে যে আমার আরএল, ওই আরএলটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট। মানে ওর থেকে যদি বেশি হয় তাহলে পাওয়ার কমে যাবে, ওর থেকে যদি কম হয় তাহলেও পাওয়ার কমে যাবে। ক্লিয়ার? জি স্যার। বুঝছেন না বোঝেন নাই? এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো আমরা আরেকটু দেখি, ঘাটে ঘাটে দেখি কি বলছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে ভালো বোঝা যাবে। এই যে আমি যেভাবে আপনাদেরকে বললাম, যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এক সময় উঠে নেমে যাবে। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ করি। ম্যাথটা কি বলছে? এ ডিসি জেনারেটর, এ ব্যাটারি and laboratory supply are connected to resistive load RL in figure 85. For each, determine the value of RL for maximum power transfer to RL under the maximum power condition. What are the current level? Okay, আমরা দেখি আগে for each determine the value of RL for maximum power transfer to RL. তো আমরা এখানে তিনটা সোর্স দেওয়া, মানে তিনটা সার্কিট দেওয়া আছে আমাদের এখানে, একটা ডিসি জেনারেটর, একটা ব্যাটারি, একটা ল্যাবরেটরি সাপ্লাই। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কত আরএল এর জন্য, মানে কত ভ্যালুর জন্য আমাদের এখানে ম্যাক্সিমাম পাওয়ার থাকে। সো ফার্স্ট সার্কিটটা আমরা দেখি। এখানে দেখি, এখানে আমাদের ভ্যালুটা কি হবে দেখেন তো। আমাদের ফর্মুলা দেওয়া ছিল একটা, কোথায় ফর্মুলাটা? এই যেটা, এটা হচ্ছে পাওয়ারের জন্য। দিস ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার পসিবল। আর আর এটা হবে কি, মনে রাখবেন, ম্যাক্সিমাম পাওয়ার উইল বি ডেলিভার্ড টু লোড ওয়েন RL ইজ ইকুয়াল টু RN। RL ইজ ইকুয়াল টু কি? RN হবে যখন, তখন RL ইজ ইকুয়াল টু RN হবে যখন, তখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থাকবে। তার মানে হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স যখন ম্যাক্সিমাম হবে, মানে দুইটা রেজিস্ট্যান্স যখন আমার কি হবে, সমান হবে, তখন আমরা কি পাবো? ম্যাক্সিমাম পাওয়ার পাবো। আচ্ছা দেখি আমরা খেয়াল করে, কোথায়? ফার্স্ট এটা এই দেখেন, আপনার RL কত হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য? RL ইজ ইকুয়াল টু R থেভেনিন ইজ ইকুয়াল টু R ইন্টারনাল। এখানে আপনি থেভেনিনের সাথে হিসাব করে দেখেন তো, এটা আমার R থেভেনিন না? এটা আমার R থেভেনিন না? এটা আমার ভোল্টেজ সোর্স, এটা আমার R থেভেনিন, আর এটা কি? RL। আপনারা বুঝতেছেন না বুঝতেছেন না? এটা একটু আগে যে সার্কিটটা দেখলাম আমরা, এই যে এরকম, জি স্যার। এখানে এটা ছিল ই থেভেনিন, তাই না? ই থেভেনিন। আর এটা ছিল আমাদের আর থেভেনিন।
আর থেভেনিন আর এটা ছিল আরএল। আরএল আরএল আপনার কখন ম্যাক্সিমাম পাওয়ার পাবে এ? কখন? যখন আমার আর থেভেনিন ইকুয়াল টু কি হবে? RN সমান হবে আর এল এর সমান হবে, তখন আমার ম্যাক্সিমাম পাওয়ার পাবে। আর তো পাওয়ারের পরিমাণটা কত? কি যেন পাওয়ার পরিমাণটা ছিল? ই থেভেনিন স্কয়ার ডিভাইডেড বাই 4RTh, তাই না? এরকম ছিল না? আচ্ছা, সো এখন দেখেন এইটার ভ্যালু ইকুয়াল হইতে হবে, তখন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হবে। সো 2.5। পরেরটা খেয়াল করে দেখেন, পরেরটা কি হবে? এটা হবে 0.5। আর এটা কি হবে? এইটা খেয়াল করে দেখেন, এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এখানে আমাদের আরএল এর ভ্যালুটা আমরা বের করব, কিন্তু তার আগে আমাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা ভেরিয়েবল সোর্স না? জি এটা কিন্তু ভেরি করবে, কম বেশি ভেরি করবে। তো আপনাকে একটা নির্দিষ্ট সোর্সে এনে তারপরে এই দুটাকে ইকুয়াল করতে হবে। তো আমরা যাই কোথায়? এই যে ফর ডিসি ল্যাবরেটরি সোর্স যদি আপনার RL R থেভেনিন R ইন্টারনাল 20 ওহম হয়, মানে এইটা ইকুয়াল টু এইটা হবে, এইটা ইকুয়াল টু এইটা হবে, এইটা ইকুয়াল টু এইটা হবে, তাহলেই একমাত্র তারা ম্যাক্সিমাম পাওয়ার পাবে। আর ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে? কোশ্চেন বলছে আপনাকে, দেখেন আন্ডার দ্য ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন, মানে আন্ডার দ্য ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন মানে ধরে নিব যে এরা ইকুয়াল, এরা ইকুয়াল, এরা ইকুয়াল, তখন আপনার কারেন্টের লেভেল কত হবে আর আপনার পাওয়ার কত হবে? এইটাতে কারেন্ট লেভেল কত হবে বলেন? এরা দুজন যদি ইকুয়াল হয়, তাহলে কারেন্টের লেভেল কত হবে? যদি এইটাও 2.5 হয়, তখন এখানে কারেন্টের লেভেল কত হবে? কারেন্টের লেভেল মানে কারেন্ট কত হবে? সোজা কথা 120 ডিভাইডেড বাই কত হবে বলেন? ডিভাইডেড কত হবে? আড়াই না 5? টোটাল রেজিস্ট্যান্স 5 হয়ে যাবে 5 হবে, ঠিক আছে? তখন হবে 5। আর পাওয়ার কত হবে? কার পাওয়ার? সোর্সের পাওয়ার নাকি লোডের পাওয়ার? লোডের পাওয়ার। এই যে ডেলিভার টু লোড, পাওয়ার ডেলিভার টু দ্য লোড মানে কি? লোডের পাওয়ার। পাওয়ার ডেলিভার টু লোড মানে লোডের পাওয়ার, মানে এখানকার পাওয়ার। এখানকার ফর্মুলা কি হবে বলেন? দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে VI, আপনি I অলরেডি জানেন, আপনি কি V জানেন এখানকার? আপনি সোর্সের V জানেন, এখানকার V জানেন না স্যার জানেন না? তাহলে আমি ওই ফর্মুলা ইউজ করব না, আমরা তাহলে কোনটা ইউজ করব? I স্কয়ার R, মানে I মানে IL আর R মানে RL, তো আমরা এটা ইউজ করব। সো I কত ছিল? এই এখান থেকে যেটা বের হবে সেটাকে স্কয়ার করব। আর RL কত ছিল? এই যে 2.5। তো আমরা যেটা করব সেটাতে আমাদের কি পাওয়া যাবে? ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। সেটা কত দেখেন তো? আচ্ছা না, এখানে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আলাদা ফর্মুলা ইউজ করছে তারা, সেটা হচ্ছে ই থেভেনিন স্কয়ার ডিভাইড বাই 4RTh। তো ওই যে কত আসছে দেখেন তো? 1.44 কিলোওয়াট। আমাদের কি তাই আসে? আমাদের ওই ফর্মুলাতে তাই আসে। I স্কয়ার আর 120 ডিভাইডেড বাই 5 ইনটু 24 ইনটু 2.5। হ্যাঁ একই আসে, ওই ফর্মুলা ইউজ করলেও আপনার একই আসবে। কত আসবে? 1440 ওয়াট। কত আসবে? 1440। ওই যে আমরা যে I স্কয়ার আর ইউজ করলাম, তাই না? IL স্কয়ার ইনটু RL, ওইটা ইউজ করলেও আপনার এটাই আসবে 1440 ওয়াট। ওয়াট কেন? এটা ছিল অ্যাম্পিয়ারে আর এটা ছিল কি? ওহমে, ঠিক আছে? এইজন্য ওয়াট আসবে। ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ আর অ্যাম্পিয়ার এরা গুণ করলেও ওয়াট আসবে। তো আপনারা এখন কি পাচ্ছেন দেখেন তো? ওয়াট না? তো এটাকে চাইলে আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে এখানে একটা দশমিক বসাই দিয়ে এখানে কিলোওয়াট লিখতে পারতাম না? পারতাম? জি আচ্ছা, মনে রাখবেন কিলোওয়াটের কে কিন্তু ছোট হাতের হবে সব সময়। কিলোওয়াটের কে কি হবে? ছোট হাতের। ছোট হাতের হবে। ওকে, তো এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আসেন 12 ভোল্ট। ওই যে সেম কাহিনী এভাবে যাবে।
সো এটা আপনারা নিজেরা করেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আরএল এর ভ্যালুটা কি হবে, আর যদি এফিশিয়েন্সির কথা বলে, এটা হচ্ছে এফিশিয়েন্সি, মানে আপনারা যদি কোনো পাওয়ার লসের কথা চিন্তা করে তাহলে এটা হচ্ছে এফিশিয়েন্সি বের করতে পারবেন আপনারা চাইলে। আমরা এটা ম্যাথটা করি দেখি। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলছে if the load of 1 kilo ohm were applied to the laboratory supply, what would be the power delivered to the load compared to your answer to the level of part B, what is the level of efficiency? ঠিক আছে, তার মানে আপনাকে এখানে বলছে যে আপনি এখানে 20 ওহমের পরিবর্তে আপনি কি ইউজ করবেন, কত ইউজ করবেন এখানে, 20 ওহম ব্যবহার করবেন না, কত ইউজ করবেন এখানে, 1 কিলো ওহম ব্যবহার করবেন। বুঝতে পারছি, কত, 1 কিলো 1 কিলো ওহম ব্যবহার করবেন এখানে। যদি আপনি 1 কিলো ওহম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার পাওয়ার কত হবে, পাওয়ার। তো আপনি কি করবেন, কিভাবে বের করতে পারেন এটাকে বের করার জন্য আপনার উপায় হচ্ছে আপনাকে ওই যে I স্কয়ার R মানে I স্কয়ার RL এটা ইউজ করতে হবে। কারণ IL কত, IL 40 ভোল্ট ধরেন, কত 40 ভোল্ট ধরবেন, ডিভাইডেড বাই কত হবে, 20 ওহম প্লাস 1000 ওহম। কেন 1000 ওহম, কারণ 1 কিলো ওহম মানে 1000 ওহম। আপনি এখান থেকে IL ভ্যালু পাবেন না, ওই IL কে যদি স্কয়ার করে RL দিয়ে গুণ দেন তাহলে আপনার এখানে ওয়াট বের হবে। হ্যালো, ওয়াট বের হবে আপনার। এই দেখেন এখানে কি করছে, IL বের করছে E ডিভাইডেড বাই R ইন্টারনাল প্লাস RL, 40 ভোল্ট ডিভাইডেড বাই 20 ওহম প্লাস 1000 ওহম, 40 ভোল্ট ডিভাইডেড বাই 1020 ওহম কত আসে, 39.22 মিলি অ্যাম্পিয়ার। কেন, ওই অনেকগুলো শূন্য আসছে এই জন্য 1000 দিয়ে গুণ করে দিছে, এটা মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছি, জি। আচ্ছা, এখন এইটাকে আপনি স্কয়ার করবেন আর 1000 দিয়ে গুণ দিবেন, আপনার কত আসে, 1.54 ওয়াট আসে, 1.54 এইটা আপনার 20 ওয়াটের থেকে অনেক 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 কম। কেন 20 ওয়াট, কারণ আমরা আগে হিসাব করে দেখছিলাম যে আমাদের ডিসি, এই যে ডিসি ল্যাবরেটরি সাপ্লাইয়ে ম্যাক্সিমাম পাওয়ার হবে কত, 20 ওয়াট। দেখেন আমাদের গ্রাফটা এরকম ছিল না, এইটা হচ্ছে 20 ওয়াট, এইটা হচ্ছে কি 20 ওয়াট, যখন এটা 20 ওহমে ছিল। আপনি যখন এই 20 ওহমকে বাড়িয়ে 1000 ওহম করে ফেলছেন তখন আপনার ওয়াট হয়ে গেছে কত, ওয়াট হয়ে গেছে কত, 1.54 ওয়াট। আগে ছিল 20 ওয়াট আর এখন হয়ে গেছে 1.54 ওয়াট। আপনি রেজিস্ট্যান্সটা বাড়ানোর কারণে আপনার হয়ে গেছে না, পাওয়ার কমে গেছে না, তো এখন কিন্তু আর সেই ম্যাক্সিমাম পাওয়ারে নাই। ঠিক আছে, এই যে এটাই বের করছি আমরা এখানে। আর এখন যদি আপনাকে বলি যে ঠিক আছে করি, কি নাম, যে আমরা হচ্ছে the lower the significant, ওকে, আমরা এখন ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারের মধ্যে এফিশিয়েন্সি বের করি। এফিশিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে এইটা, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে 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 এফিশিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে PL, তার মানে লোড পাওয়ার ডিভাইড বাই সোর্স পাওয়ার, লোড পাওয়ার ডিভাইড বাই সোর্স পাওয়ার ইনটু 100%। সো আমাদের এখানে লোড পাওয়ার কত, একটু আগে বের করলাম আমরা 1.54, তাই না, তাই তো। আর সোর্স পাওয়ার কত হবে বলতে পারবেন কেউ এখানে, সোর্স পাওয়ার সবাই হিসাব করেন তো দেখি পারেন কিনা, সবাই 1 মিনিট সময় নেন, সময় নিয়ে এটা বের করেন। এটার সোর্স পাওয়ার কত হবে, এটা হচ্ছে লোড পাওয়ার, একটু আগে আমরা বের করছি তাই না, ওই IL দিয়ে গুণ দিয়ে। এখন আপনারা সোর্স পাওয়ার বের করবেন, করেন তো সবাই, অনেক কমপ্লেক্স করে চিন্তা করতেছেন। PS মানে কি, সোর্সের পাওয়ার, তাই না, সোর্স কোনটা, এটা সোর্স না, এখানে যা ভোল্টেজ আছে এবং এখান থেকে যা কারেন্ট বের হবে ওই দুটোকে গুণ করে নিতে হয়, V * I, তাই তো। এখানে ভোল্টেজ কত বলেন,
40 ভোল্ট। আর এখানে কারেন্ট কত বের হবে বলেন তো? এটা তো সেই কারেন্টই যেটা এখান দিয়ে ঘুরে আসতেছে না? জি হ্যালো, স্যার একটু আগে যে আমরা যে এইটা বের করার সময়, এই যে এইটা বের করার সময় যে কারেন্টটা বের করলাম না, বুঝতে পারছেন না পারেন নাই? হ্যালো জি স্যার হ্যালো, ওইটাই তো আমাদের সে কারেন্টটা। সো আমরা যদি এটাকে গুণ করে দেই, কারেন্ট কত ছিল তখন? তখন কারেন্টটা কত ছিল? বের করলাম যে 40 ডিভাইডেড বাই 1020, 37 মনে হয়, তাই না? 40 ডিভাইড বাই 1020, 39 কত আসছে? 39.21। আসলে এই কার জন্য শব্দ হচ্ছে অনেক? স্যার কারোর জন্য হেডফোনের সমস্যা আছে স্যার, হ্যাঁ নয়েজ হইতেছে অনেক। আরজু আরজু ঠিক আছে, সমস্যা নাই আরজু, তুমি শুনতে থাকো শুধু। এই 40 ডিভাইড বাই 100 আমি যদি এটাকে ভাগ করি, আমাদের অ্যানসার আসে 0.039, তাই না? 21, এটা আসবে অ্যাম্পিয়ারে। এটা অ্যানসারটা কি আসবে? অ্যাম্পিয়ার আসবে। কেন? কারণ উপরে হচ্ছে ভোল্ট, নিচে হচ্ছে ওহম, দুটো মিলে কত হবে? অ্যাম্পিয়ার। ক্লিয়ার? কিন্তু এইটা অনেক ছোট না দেখতে? তো আমরা যেটা করব, এটাকে আমরা 1000 দিয়ে গুণ দিব। এই মাথায় রেখেন, 1000 দিয়ে গুণ দিচ্ছি, কিন্তু 1000 দিয়ে কি করব? গুণ দিব। এটা কিন্তু আবার আমাদের 1000 দিয়ে ভাগ করা লাগবে। যদি আমি 1000 দিয়ে গুণ দেই এটাকে, তাহলে আমাদের অ্যানসার কত দাঁড়ায়? আমাদের দাঁড়ায় 39.21। কিন্তু ইউনিটটা কিন্তু আর অ্যাম্পিয়ার থাকবে না, তখন কি হয়ে যাবে? মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছি আপনাদেরকে? হ্যালো, জি স্যার বুঝতে পারছি? আচ্ছা, সো যদি এটা হয় তো আমরা এখানে লিখলাম মিলি অ্যাম্পিয়ার। সো মাথায় রাখবেন, এই যে এখানে আছে, আমি যদি গুণ করে দেই 40 ইন্টু 39.21 কত আসে? 1568 1568 দশমিক 4, দশমিক কত? 4 4 মিলি ওয়াট। কত? মাথায় রাখেন, কেন মিলি ওয়াট? এই ভোল্টেজ আর অ্যাম্পিয়ার মিলে হবে ওয়াট। আর এই যে মিলি আছে, মিলি তো থেকে যাবে, মিলি কি চলে গেছে? চলে তো যায় নাই, এই জন্য এখানে রয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তো আমরা এই মিলি ওয়াটকে এখন ওয়াটে নিব। কেন? কারণ আমাদের উপর একটা ওয়াটে আছে, তাই। কিভাবে করব বলেন? 1000 দিয়ে ভাগ দিব। 1000 দিবেন। সো আমাদের কত আসে? 1.57 আসার কথা না? 57, ওই যে 568 তো 7 হয়। হ্যাঁ 7 সো এটা আর ওয়াট, মিলি ওয়াট না, ওয়াট। তো আপনার এফিশিয়েন্সি কত দাঁড়ালো? উপরে হচ্ছে লোড, নিচে হচ্ছে কত? সোর্স, ইনটু কত? 100%। উপরে কত দাঁড়ালো? 1.54, নিচে কত? 1.57 1.57 ইনটু 100%, কত? 97%-এর মতো আসে। বুঝতে পারছি? জি স্যার 97%-এর মতো থাকবে এটা। তো এই যে দেখেন, নিচে দেওয়া আছে 97%, এই যে 98%, সরি, এই যে 1.54 1.57 যদি কাটাকাটি হয় তাহলে 98। দেখেন এই যে ওয়াট ওয়াট কাটাকাটি চলে গেছে, কিন্তু এই যে এফিশিয়েন্সি কিন্তু কোনো ইউনিট নাই। এফিশিয়েন্সি কি নাই? ইউনিট নাই। এই জন্য আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। যদি পার্সেন্টেজ না দেন তাহলে 100 দেওয়া যাবে না। আপনি চাইলে কিন্তু শুধুমাত্র এটাও করতে পারেন, শুধুমাত্র এই যে ভাগ করে, এই যে এটা ডিভাইড বাই ডিভাইড ভাগ করে আপনি শুধুমাত্র 0.9809 লিখতে পারেন। 0.909 হ্যাঁ, ওই লিখতে পারেন, ঠিক আছে? 0.9809 লিখতে পারেন। আপনার 100 দিয়ে গুণ করা লাগবে না। কিন্তু যদি আপনি 100 দিয়ে গুণ করেন, তখন আপনাকে হ্যাঁ পার্সেন্টেজ দিতে হবে। জানেন তো এটা নাকি? জি স্যার 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ দিতে হবে, আর 100 দিয়ে গুণ না করলে পার্সেন্টেজ দেওয়া লাগবে না। শেষ। তো এটা ম্যাথ গেল। আমরা মোটামুটি এখান থেকে চলে যাই। আমরা এখন আসল এসি সার্কিটে ঢুকে যাব। এসি সার্কিট কোথায় যাব? এসি সার্কিটে কোথায় 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 এসি কোথায়? সার্কিট আচ্ছা, আর দরকার নাই, এদিকে আমরা এদিক থেকে চ্যাপ্টারের নাম যাই। চ্যাপ্টারের নাম হচ্ছে সাইনোসয়েডাল। ক্যাপাসিটরে আমরা পরে যাব সময় পেলে। ক্যাপাসিটরে আমরা পরে সময় পেলে যাব। আমরা যাব সাইনোসয়েডাল অল্টারনেটিং ওয়েভফর্ম। ঠিক আছে, সাইনোসয়েডাল অল্টারনেটিং ওয়েভফর্মে যাব।
গেলাম। এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নতুন সাইনোসয়েডাল অল্টারনেটিং ওয়েভ ফর্ম। সবাই একটা এসি ওয়েভ আঁকেন তো। এসি ওয়েভ আমি আপনাদেরকে এঁকে দেখাই, দেখেন একটা এসি ওয়েভ কেমন হয় দেখতে, সি ওয়েভ। এরকম না, এরকম তো। জি স্যার। তো একবার উপরে উঠবে, একবার কি হবে নিচে নামবে, একবার নিচে পজিটিভ নামবে। হবে একবার নেগেটিভ হবে, এই তো। জি, এক পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এই তো নাকি? আচ্ছা, তো আমরা চাইলে কিন্তু এটাকে হচ্ছে আমরা যে যে পজিটিভ নেগেটিভ ভাগ করতে পারি এইভাবে করে, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো এটা শুরু হয় কোথা থেকে? এটা শুরু হয় 0 থেকে নরমালি। জিরো থেকে, নরমালি জিরো থেকে। হ্যাঁ, নরমালি 0 থেকে শুরু হবে। তবে এটা 0 থেকে নাও শুরু হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করতেছি। এখন এখানে খেয়াল করে দেখেন এই ওয়েভটার অনেকগুলো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে তার অ্যামপ্লিটিউড, মানে কত উচ্চতায় উঠলো সে। এই যে উচ্চতা যেটা আছে না, উচ্চতা, জি স্যার। এটাকে বলা হয় কি? কি বলা হয়? অ্যামপ্লিটিউড। ও অ্যামপ্লিটিউড, সরি, অ্যামপ্লিটিউড। কিন্তু এটাকে বলে অ্যামপ্লিটিউড বলে, মানে চ চ ট না চ, অ্যামপ্লিটিউড। বা এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে? এই দিয়ে প্রকাশ করা হয়। এখন এই অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এখানে কত ভোল্টেজ আছে সেটা। এখানে যদি মনে করেন 10 ভোল্ট হলো, তাহলে অ্যামপ্লিটিউড মানে কত? 10। এখন 10। পজিটিভ দিকে যেটা আছে এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড, নেগেটিভ দিকে এটা বলা হয় না। নেগেটিভ দিকে কত আছে দেখেন তো, একই সমান -10। একই সমান -10। তো পজিটিভটাকে নরমালি অ্যামপ্লিটিউড বলে। ক্লিয়ার? জি এটা গেল স্যার। একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতখানি? এই বরাবর কি আছে বলেন তো? এই বরাবর হচ্ছে টাইম, আর এই বরাবর কি? ভোল্টেজ নালে কারেন্ট। ভোল্টেজ নালে কারেন্ট। কারেন্ট। সো এই যে এই বরাবর কিন্তু আমাদের টাইম। সো এইটা দেখলে, আচ্ছা দেখেন কিছু ওয়েভ এরকম আছে, এটার অ্যামপ্লিটিউড 10। আবার কিছু ওয়েভ এরকমও আছে, এটার অ্যামপ্লিটিউড 10। সো দুইটার মধ্যে পার্থক্য কি তাহলে বলেন? দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে একটু ঘন ঘন, আর একটা ঘন হচ্ছে ঘন। একটু কম ঘন ঘন, তাই না? এই যে ঘন ঘন ঘন। ঘন যে বলতেছি, এই জিনিসটা একটা নাম আছে, নামটা একটু পরে আসতেছি। এখানে আমরা বলতে পারি এটাকে টাইম বা পিরিয়ড। কি নাম? পিরিয়ড। মনে থাকবে নাম পিরিয়ড। পিরিয়ড শব্দটার মানে হচ্ছে সময়কাল। সময়কাল। সময়কাল, এটাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। মানে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করতে তার যত সময় লাগে তাকে কি বলে? পিরিয়ড বলে। পিরিয়ড। ক্লিয়ার? একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে মানে হচ্ছে একবার উঠবে একবার নামবে, একবার নিচে। তো এটাকে বলা হয় পিরিয়ড, টাইম। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি শব্দটার নাম শুনছেন? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি শব্দটার নাম শুনছেন? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, শুনছেন। ফ্রিকোয়েন্সি মানে কি বলেন তো? ফ্রিকোয়েন্সি স্যার তরঙ্গ। তরঙ্গ মানে ওয়েভ। একটা নির্দিষ্ট সময় যতগুলো সাইকেল কভার করবে। এক্স্যাক্টলি, মানে নির্দিষ্ট সময় মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে সে 1 সেকেন্ডে কতবার কতগুলো কমপ্লিট সাইকেল? করবে, মানে কতবার উঠবস করবে, কতবার আপ ডাউন করবে, তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে দেখে বলেন তো যে এর টি বড় না এটার টি বড়? এটি বড় নিচেরটা টি বড়, তাই না? আচ্ছা, দেখেন তো উপরেরটা বেশি আপ ডাউন করে না নিচেরটা বেশি আপ ডাউন করে? স্যার। উপরেরটা। তার মানে উপরেরটার ফ্রিকোয়েন্সি বড়, নিচেরটা টি বড়, তাই না? জি স্যার। তার মানে যদি টি বড় হয় তার মানে ফ্রিকোয়েন্সি কমবে, আর যদি এফ বড় হয় তাহলে টি কমবে। জি স্যার। বলতে পারি? তার মানে এফ যদি বাড়ে তাহলে কি হবে? টি কমবে। আর যদি টি যদি বাড়ে তাহলে এফ কমবে স্যার। এফ কমবে। কেন এই জিনিসটা? তার কারণ হচ্ছে এই দুটো জিনিস আসলে একই জিনিস। দুইটা জিনিস একই জিনিস, তবে একটা একটার বিপরীত। তার মানে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি, আমরা লিখি এখানে, ফ্রিকোয়েন্সি বলা হয় এফ কে, ছোট হাতের বা বড় হাতের সমস্যা নাই। এই এফ এর ফর্মুলাটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/t, মানে একটা একটা উল্টা, 1/t মানে উল্টা না? অথবা এটা এইভাবে লেখা যায়, t ইজ ইকুয়াল টু 1/f। মনে থাকবে? জি স্যার। অ্যামপ্লিটিউড, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, মনে থাকবে এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার পরের ধাপে চলে যাই।
সেটা হচ্ছে এটার ফেজ। ফেজ কি বলবো এটাকে? এটার ফেজ বলবো, ফেজ। এখন ফেজ মানে কি আসলে? ফেজ মানে হচ্ছে সে কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা। সো একটা ওয়েভ, খেয়াল করে দেখেন, একটা ওয়েভ এখান থেকে শুরু হতে পারে, তার ফেজ হচ্ছে 0। তার ফেজ কত? 0 মানে 0 ডিগ্রি। এটাকে টাইম দিয়ে প্রকাশ না করে যদি আমি এটাকে ডিগ্রি দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি। এখানে হচ্ছে 180 ডিগ্রি, এখানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে মাঝখানে কত হবে বলেন তো? পুরোটা যদি 360 হয় তাহলে এই মাঝখানে কত? 180। এটা যদি 180 হয় তাহলে এটার মাঝখানে কত? 200 কত 75 না ওই 180 এর অর্ধেক কত? 90 স্যার। 90। তাহলে এই মাঝখানে কত? 270। 270 হ্যাঁ। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এই ফেজের এই মাপ। আবারও ভালো মতো খেয়াল করেন, আমি আবার আঁকতেছি সুন্দর করে। জি স্যার। এবার একটু ক্লিয়ারলি আঁকি আমি। এবার একটা অন্য কালার নিব, কালো। এই যে খেয়াল করে দেখেন, এটা সাইকেল না? একটা সাইকেল আমি আঁকলাম। জি স্যার। এইটাকে আমি চাইলে টাইম দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এটাকে আমি ডিগ্রি দিয়ে প্রকাশ করতে পারি। টাইম অথবা ডিগ্রি, মানে হচ্ছে ডিগ্রি মানে এই যে থিটা। সো এখানে এই মাপটা, আচ্ছা এটা অন্য কালার ইউজ করি। এই মাপটা হচ্ছে 360 ডিগ্রি। 300, একটা সাইকেল 360 ডিগ্রি। তাহলে অর্ধেক সাইকেল কত হবে? 180। 180। তার অর্ধেক কত হবে? 90 90 ডিগ্রি। এইটার অর্ধেক কত হবে? 270 270। 270 মনে থাকবে? আচ্ছা, একটা ওয়েভ এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা মনে করেন একটা ওয়েভ যদি এখান থেকে শুরু হয়, ও বাই দ্য ওয়ে এটা হচ্ছে 0। এটা কি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তো এটা কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে এটা শুরু 0 থেকে শুরু হয়েছে। আচ্ছা এদিকে যদি প্লাস হয়, মনে রাখেন এদিকে যদি প্লাস হয়, এদিকে কি তাহলে? -90। মাইনাস। ঠিক আছে। সো এই প্লাস মাইনাস একটু গুলাই ফেলবেন সবাই আপনারা, আমি জানি, আমিও মাঝে মাঝে গুলাই ফেলি। সো একটু মাথায় রাখেন, হালকা একটু অ্যাটেনশন দেন। আমি যদি আরেকটা ওয়েভ আঁকি এখান থেকে, সেম ওয়েভটাই আঁকবো, সেম ফ্রিকোয়েন্সি, সেম টাইম, সেম অ্যামপ্লিটিউড, সেম জিনিস যদি আমি আঁকি, দেখেন তো ও কি 0 থেকে শুরু হয়েছে? না স্যার। না স্যার, না। ও তাহলে শুরু হয়েছে কোথা থেকে? 0 একটু সামনে। মানে এখান থেকে শুরু হয়েছে না ও? সো এটা কত ধরা যেতে পারে? এইটুকু হচ্ছে 45, এইটুকু হচ্ছে 20 ডিগ্রি ধরা যেতে পারে না এটাকে? 20 ডিগ্রি, হ্যাঁ ধরো দেখি। 20 ডিগ্রি ধরা যেতে পারে। সো এটা হচ্ছে 20 ডিগ্রি পরে শুরু হয়েছে, তাহলে এর ফেজ হবে মানে থিটা হবে 20 ডিগ্রি। কত? তার জন্য বুঝতেছি না স্যার। হ্যাঁ নয়েস আসতেছে স্যার অনেক। আচ্ছা, কার আসতেছে নয়েজ দেখেন তো। হ্যালো, হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো বুঝতে পারছি এটা হচ্ছে 20 ডিগ্রি, ক্লিয়ার? জি স্যার 20 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। সো এটা 20, এটা মানে ফেজ হবে 20 ডিগ্রি। আর কারো যদি ফেজ হয় কত, এখান থেকে শুরু হয়, ও তাহলে এটা একটু আগে শুরু হইলো, তারটা হবে -20, তাই না? কিন্তু মাথায় রাখবেন, কে আগে শুরু হলো, এই আগে এবং পরে এই বিষয়টাকে বলা হয় লিডিং এবং ল্যাগিং। আপনারা কি কখনো এই নামটা শুনছেন? জি স্যার। জি স্যার। লিডিং আর ল্যাগিং। ল্যাগিং। ল্যাগিং স্যার। ল্যাগ শব্দটা মানে হচ্ছে যে আমরা বলি না যে ফোন ল্যাগ করতেছে, ইন্টারনেট ল্যাগ করতেছে। ল্যাগ করা মানে হচ্ছে পিছায় পড়া, আর লিড করা মানে হচ্ছে আগায় যাওয়া। তো এখানে আগায় গেছে কে? কমলাটা আগায় গেছে, কিন্তু কমলাটা আগে শুরু হয়েছে, কমলাটা হচ্ছে লিডিং। আর ল্যাগিং কোনটা? ল্যাগিং হচ্ছে সবুজটা। সবুজটা। এখন কমলা আর কালো এই দুটার মধ্যে লিডিং কে? কমলা স্যার। কমলা। আর দুটার মধ্যে ল্যাগিং কে? কালোটা। আলোটা। কালোটা। ঠিক আছে। সো এই লিডিং ল্যাগিং এর ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? মাথা থাকবে সব সময়। জি। আচ্ছা এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে একটা ওয়েভকে কিভাবে আমরা প্রকাশ করব। একটা ওয়েভকে কিভাবে প্রকাশ করব? একটা ওয়েভকে প্রকাশ করা যায় এভাবে। মনে করেন একটা ভোল্টেজ ওয়েভ, এইজন্য আমি ছোট হাতের ভি নিব, ভিতরে দিব টি। কেন? কারণ এটা একটা টাইমের একটা ফাংশন, টাইমের একটা ফাংশন। আমি এটা পরে এক্সপ্লেইন করতেছি, দেখেন আপনারা। আমি লিখলাম এটা হচ্ছে এ,
কারণ এগুলো যেহেতু সবই সাইন ওয়েভ, এই জন্য লিখলাম সাইন, ভিতরে লিখবো ওমেগা টি প্লাস কি প্লাস থেটা। এখন এই ওমেগা মানে কি? ওই ওমেগা হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি আছে না, মনে আছে ফ্রিকোয়েন্সি? ওই ফ্রিকোয়েন্সি থেকে আসবে। ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। কি বলা হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি। যাদের কাছে এখন এই জিনিসটা একটু কমপ্লেক্স লাগতেছে বা কঠিন লাগতেছে, সমস্যা নাই, টেনশনের কিছু নাই, এটা ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, অনেক অনেক। ওমেগা টি, এখন ওমেগার ভ্যালুটা হচ্ছে 2 পাই এফ। 2 পাই এফ এটা এফ, এটা কোন এফ? এটা ফ্রিকোয়েন্সি। এটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছি? 2 পাই এফ ফ্রিকোয়েন্সি। সো এটাকে ওমেগা লেখা হয়। সো ওমেগা কেও আমরা বলতে পারি এটা ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? সো এটাকে আমরা লিখতে পারি। সো এখন এখানে ওমেগা টি প্লাস থেটা লিখতে পারি। থেটা কি? থেটা হচ্ছে যে ফেজ। এখন এই যে ওয়েভটা আছে, আমরা আঁকলাম, এখন খেয়াল করে দেখেন, এই যে ওয়েভটা আছে, মনে করেন যে এটা হচ্ছে এখানে দেওয়া আছে 10, এটা কত তাহলে? -10। এখানে দেওয়া আছে টাইম, দেওয়া আছে মনে করেন যে কত টাইম দিব, মনে করেন যে 2 ন্যানো সেকেন্ড। কত? 2 মিলি সেকেন্ড মনে করেন। কত এটা? 2 মিলি সেকেন্ড। আপনার এখানে টাইম কত দেখেন তো খেয়াল করে, টাইম 2 মিলিসেকেন্ড। 2 মিলি সেকেন্ড। এটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করেন। ও বাই দ্য ওয়ে, ফ্রিকোয়েন্সি কনভার্ট করার আগে এটাকে আগে সেকেন্ডে আনতে হবে। সেকেন্ডে, মিলি সেকেন্ডকে কিভাবে সেকেন্ডে আনবেন বলেন? 1000 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে, কারণ হার্জ মানে যে সেকেন্ড ফ্রিকোয়েন্সি যেটা আছে, ফ্রিকোয়েন্সি কিন্তু সেকেন্ডে আসবে সব সময়, মানে হার্জই আসবে। হার্জ মানে হচ্ছে 1/সেকেন্ড। সো এখন এটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করেন, দেখেন এফ বা ছোট হাতের এফ যেটাই হোক, কত হবে ফর্মুলা? ফর্মুলা কত? 1/t না? হ্যাঁ 1/t লিখলাম, 1/t। সো আমি আপনাকে পরীক্ষার হলে কি দিব জানেন? আমি আপনাকে পরীক্ষার হলে এই যে এই জিনিসটা দিব, দিয়ে বলবো এটার ইকুয়েশন লেখেন। বুঝতে পারছেন? এর ইকুয়েশন তাহলে তো স্যার উপরের যে ইকুয়েশনটা ওইটা। না না, ওইটা এখনো হয় নাই তো। ওইটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে তার ফরম্যাট। ফরম্যাট বুঝছেন? এটা হচ্ছে কি ফরম্যাট, মানে এইরকম হবে ইকুয়েশনটা, এখানে ভ্যালু বসবে। আসেন বসাই আমরা। সো 1/t কত হচ্ছে এটা? 0.002 সেকেন্ড। সেকেন্ড, 1/সেকেন্ড, সেকেন্ড মানে হার্জ। কত হয়ে যায় দেখেন তো এটা? 1/0.002 কত আছে? 500 হার্জ। 500, 500 হার্জ। হার্জ। তাহলে আপনার ওমেগা কত? ওমেগা twice পাই f মানে twice পাই 500 হার্জ। ওই পাইয়ের ভ্যালু লেখা দরকার নাই, পাই ওভাবেই থাকুক, সমস্যা নাই। twice পাই আর 500। 500, ওই পাই ওইভাবেই থাকুক, সমস্যা। পাই ভাঙাবেন না, পাই ভাঙানোর দরকার নাই। কত হয় এটা? 5 দ্বিগুণ 1 1000 পাই। 1000 পাই, তার মানে এটা হচ্ছে ওমেগা। আর এখানে এ কত? এ এটা স্যার জানো কি ওই এই যে হাইট, অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কত এটা? 10। ঠিক আছে। আর থেটা কত? থেটা এটা স্যার কোত্থেকে শুরু হয়েছে এটা? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তার মানে আমাদের এখানে যে ভি, এখানে যদি ভি থাকে তাহলে ভি, যদি আই থাকে আই, যদি এ থাকে এ, এক্স থাকে এক্স, যা থাকবে তাই। ভিটি কত হয় দেখেন তো? 10। আর এটা কি ওয়েভ? এটা সাইন ওয়েভ না? জি স্যার। সাইন ওয়েভ তো বুঝেন, সাইন ওয়েভ, সাইন ওয়েভ তো বুঝেন নাকি? হ্যাঁ ওই যে আপনারা ট্রিগোনোমেট্রিতে পড়ছেন, ম্যাথমেটিক্সে পড়ছেন, যেটা ওই যে এভাবে ঢেউয়ের মতো উঠে আবার ঢেউয়ের মতো যাবে, এটা সাইন ওয়েভ। সো এই যে সাইন, তারপর কি ওমেগা টি। ওমেগা কত? sin ওমেগা 1000 পাই 1000 পাই টি, ওই যে পাই টি। আর প্লাস 0 না, জিরো তো আর লেখা লাগে না। লেখা লাগে 0? না। লেখা লাগে না। সো এইজন্য আমি আর দিলাম না, তাহলে ব্র্যাকেটটা উঠাই দিলাম। এইটা হচ্ছে ইকুয়েশন। পারছেন না পারেন নাই বলেন? জি স্যার পারা গেছে। পারা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, যদি আমি এই কাজটা করতাম, মনে করেন যে আমি এটাকে এখানে দিছি,
বুঝতে পারছেন? এটা কত হয়েছে দেখেন তো, এটা 90 45 ডিগ্রি হয়েছে, না 45 না, এটা 60 ডিগ্রি হয়েছে। 60 ডিগ্রি আগে থেকে স্টার্ট হয়েছে, তাই না? 60 ডিগ্রি আগে থেকে কিভাবে বুঝলাম? না 60 না, 30 ডিগ্রি আগে থেকে স্টার্ট হয়েছে। কত ডিগ্রি? এই যে এইটুকু যদি 90 হয় তাহলে এইটুকু কত, আর এইটুকু কত? এইটুকু 60, এইটুকু 30। আন্দাজে দেখেন। জি স্যার একটু বেশি কম মানে, হ্যাঁ বেশি কম, এখানে 30, এখানে 60, এখানে 30, এরকম হবে না? হ্যাঁ। না আধা আধি হবে বলেন? না অর্ধেক হবে না, অর্ধেক হবে না। অর্ধেকের কম আছে এটা। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 30। যদি লেখা থাকে তো লেখা থাকলো, যদি লেখা না থাকে তাহলে আন্দাজে ধরেন। এটা হচ্ছে 30 ডিগ্রি না? এটা 30 ডিগ্রি কি আগে শুরু হয়েছে না পরে শুরু হয়েছে? আগে শুরু হয়েছে। তাহলে এখানে আমাকে প্লাস 30 দিতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ। কারণ এটা লিডিং না এটা? জি স্যার আগে শুরু হলে লিডিং। ওমেগা টি প্লাস থিটা স্যার, মানে স্যার থিটার পরিবর্তে এখন স্যার এখানে 30 ডিগ্রি এখানে স্যার। বুঝছেন এবার না বুঝেন নাই? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। যদি এটা বুঝতে পারেন তাহলে আজকে আর ক্লাসে যাব না, আগাবো না সামনে। আমি আপনাদেরকে তাহলে একটা एग्जांपल দেই, আপনারা করেন, ঠিক আছে? পারবেন না পারবেন না? ট্রাই করতে পারি। হ্যাঁ ট্রাই করতে পারেন। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি ওয়েভটা এরকম শুরু না হয়ে এইভাবে যদি উল্টে আসে, উল্টাই তাহলে তাহলে মাইনাস দিয়ে শুরু হবে স্যার। এখানে মাইনাস হবে। জি স্যার। বুঝতে পারছেন এখানে কি হবে? অ্যামপ্লিটিউড মাইনাস হবে। মাইনাস হবে। মাইনাস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে? স্টপ শেয়ার, আমরা বইতে যাই। এখানে লেখা আছে, এই ম্যাথটা করেন সবাই এই ম্যাথটা করে সলভ করে আমরা আজকে ছুটি যাব। 280 পরীক্ষায় এরকম থাকবে একটা, ঠিক আছে? আমি পজ করলাম, এটা আপনারা সবাই করেন। এ এর ভ্যালু কত দাঁড়াইছে? স্যার 8 ভোল্ট। 8, ঠিক আছে। বি হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু মানে হচ্ছে আপনার 0.3 সেকেন্ডের ভ্যালু কত আর 0.6 সেকেন্ডের ভ্যালু কত। 0.3 সেকেন্ড কত দেখেন তো, এটা 0, এটা 0.1, 0.2, 0.3 এখানে হবে না? হ্যালো জি স্যার 0.3 তে ভ্যালু কত দেখেন তো, আপনার এই যে নীল জায়গাটা কোথায় আছে? এখানে স্যার না? -8 এর দিকে স্যার। হ্যাঁ, তার মানে বি এর অ্যানসার হচ্ছে -8 ভোল্ট। আর আর হলো যে 0.6 কোথায় আছে? এখানে 0 ভোল্ট। 0 ভোল্ট। জি স্যার। আচ্ছা, হোয়াট ইজ দ্য পিক টু পিক ভ্যালু? পিক টু পিক মানে হচ্ছে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ভ্যালু কত? ও আচ্ছা টোটাল ভ্যালু 8 16 না? 16 জি স্যার। এদিকে 8 এদিকে 8, 16। 16 পিক টু পিক হচ্ছে 16। 16 আচ্ছা, পিরিয়ড পিরিয়ড অফ দা ওয়েভ ফর্ম। পিরিয়ড মানে কি? পিরিয়ড মানে হচ্ছে এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত, এই যে এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত টাইমটা কত টাইম গেছে দেখেন তো। এখানে কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে, তাই না? 0, 0.1, 0.2, 0.3, 0.4। 0.4 সেকেন্ড। তার মানে পিরিয়ড মানে হচ্ছে কত? 0.4 সেকেন্ড। t = 0.4। এখন আপনার এখানে যা থাকবে তাই, এখানে সেকেন্ড থাকলে সেকেন্ড, ন্যানো থাকলে ন্যানো, মিলি থাকলে মিলি। ও আচ্ছা স্যার, এই যে পিরিয়ড বলতে এখানে এই একটা সাইন ওয়েভে কতখানি যে থামছে ওইটা বুঝাই। হ্যাঁ আচ্ছা এটা ধরতে পারি না। কেন, এটা তো বলছি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন পরেরটা দেখেন, হাউ মেনি সাইকেলস আর শোন, কত সাইকেল দেখানো হয়েছে এখানে? 3.5 সাইকেল। হ্যাঁ 3.5 সাইকেল, এই 1 2 3 3.5। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ? ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি স্যার এই 1/t। এই যে f = 1/t, 1/0.4 সেকেন্ড। যেটা সেকেন্ডে আছে তার মানে হার্জ হয়ে যাবে। আপনার যদি সেকেন্ডে না থাকে আপনাকে সেকেন্ডে বানায় নিতে হবে। কত আছে এটা দেখেন তো? 1/4 আড়াই মনে হয়, আড়াই না? জি স্যার 2.5 হার্জ। হার্জ লেখে কেমনে দেখেন তো? হার্জ লেখে যেভাবে, বড় হাতের h, ছোট হাতের z, ছোট হাতের g, ঠিক আছে? হার্জ মনে থাকবে? হ্যাঁ পারছেন? জি স্যার। এরকম আরো পারা যাবে? জি স্যার পারা যাবে। एग्जांपल দেই আপনাদেরকে বাসা করার জন্য, এখন না। আচ্ছা স্যার।
স্যার ক্লাস শুরু করার সময় স্যার আমি তো স্যার কারেন্ট ছিল না, যে কারণে প্রথম দিক দিয়ে কিছু বুঝি না। যদি না বুঝি আপনারা নক দেবো। হ্যাঁ দিও দিও, সমস্যা নাই। আচ্ছা স্যার। আচ্ছা এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, না 1 2 3 3 নাম্বার, এই তিনটা 1 1 2 3। 2 3, ঠিক আছে? এই চ্যাপ্টারেরই পরের দিকে মানে লাস্টের দিকে এক্সারসাইজে 1 2 3 পারা যাবে? জি স্যার দেখাবো। আচ্ছা, তো একটা ওয়েভ আছে কিন্তু এরকম স্কয়ার, ভয় স্কয়ার। পাওয়ার কিছু নাই, এটা আরো সহজ, ঠিক আছে? হ্যাঁ এখানে একটা সাইকেল কোথায়, একবার উঠছে একবার নামছে, তাই না? হ্যাঁ জি স্যার, ওই তো সাইকেল। এটা হচ্ছে সাইকেল। ওকে, ঠিক আছে, ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাউলিং স্যার। এই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমাকে একটু রোল নাম্বারগুলো দিয়েন। এই হিমেল স্ক্রিনশট নেই, আমি মোবাইলে না। আচ্ছা আমি দিচ্ছি। ওকে, ক্লাস শেষ। ওকে স্যার, প্রেজেন্ট দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমাকে আমাকে একটু রোল নাম্বারগুলো দিয়ে দেন একটু লিখে প্লিজ। স্যার আমি তো বাইরে হয়ে গেছি স্যার। হোক, সমস্যা নাই, যারা যারা আসছে তাদেরকে দিয়ে দেন।